আহ লাগছে তো, আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রিমি দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ছোট্ট একটি গ্রামে জন্ম নেওয়া সোহেল ছিল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার বাবা ছিলেন একজন অভিজ্ঞ দর্জি। বাবার হাত ধরে সোহেলের শৈশবেই সুইসুতোর সাথে পরিচয় ঘটে। বাবার মৃত্যুতে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিতে হয় সোহেলকে। বয়স কম হলেও দক্ষতার দিক থেকে সে বাবার মতোই পাকা হয়ে উঠেছিল। গ্রামের বাজারের এক কোণে একটি ছোট্ট দোকান ছিল সোহেলের। নাম ছিল সোহেলের দর্জি ঘর। সকালে সূর্যের আলো মাটিতে পড়ার সাথে সাথে দোকান খুলে বসত সে। কাজের ফাঁকে ফাঁকে কখনো গান গাইত, কখনো বা ছেলেমানুষি করে নিজের মন ভালো করত। তার নিখুঁত কাজ আর হাসিমাখা মুখের জন্য গ্রামের মানুষ তাকে খুবই পছন্দ করত। একদিন দুপুরের দিকে মেয়ের বিয়ের পোশাক বানানোর জন্য গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার থেকে রোকেয়া নামের এক তরুণী এল। সোহেল প্রথমবার যখন রোকেয়াকে দেখল, তার মনে এক অদ্ভুত অনুভূতি হল। মনে হল যেন সে কোনো স্বপ্ন দেখছে। রোকেয়ার মিষ্টি হাসি আর তার চোখে লুকানো গভীরতা সোহেলের মন ছুঁয়ে গেল। রোকেয়া শান্ত স্বরে বলল, ভাইজা, আমার বিয়ের জন্য একটা লাল বেনারসি শাড়ি আর তার সাথে ম্যাচিং ব্লাউজ বানিয়ে দিতে হবে। আপনি পারবেন তো? সোহেল কিছুক্ষণ থমকে থেকে বলল, পারব তো, কিন্তু একটু সময় লাগবে। আপনার শাড়ি খুব সুন্দর করে বানিয়ে দেব, এই কথা দিতে পারি। রোকেয়া হাসি মুখে বলল, তাহলে আপনার উপরই ভরসা। ঠিকঠাক বানাবেন কিন্তু? রোকেয়ার কথায় সোহেলের মনে উচ্ছ্বাসের ঢেউ খেলতে লাগল। সে যেন নতুন করে বাঁচার রং খুঁজে পেল। রোকেয়ার জন্য শাড়ি বানানোর সময় তার হাত নিখুঁত হয়ে উঠল, যেন এই কাজেই তার জীবন সার্থক। একদিন রোকেয়া আবার এলো শাড়ির মাপ নিতে। সোহেল যখন মাপ নিচ্ছিল তখন দুই জনের চোখে চোখ পড়ল। সেই মুহূর্তে দুই জনের মধ্যেই এক অজানা অনুভূতি কাজ করল। রোকেয়া কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল। সোহেল বুঝতে পারল এই অনুভূতি শুধুমাত্র তার একার নয়। রোকেয়ার সাথে কাজ করতে করতে সোহেল ধীরে ধীরে তার সম্পর্কে আরও জানতে পারল। রোকেয়া খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, তবে তার স্বপ্নগুলো ছিল অনেক বড়। মেয়েটি খুব হাসি খুশি আর সবার সাথে মিশতে ভালোবাসত। একদিন রোকেয়া বলল, আপনার কাজ সত্যি সুন্দর। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনেও তো রঙের প্রয়োজন? সোহেল একটু হাসল। বলল, আমার জীবনের সব রং তো এই সুইসুতোর মধ্যে। এর বাইরে কিছু ভাবার সময় হয় না। রোকেয়া মিষ্টি হেসে বলল, সবকিছু কাজেই শেষ হয়ে যায় না। জীবনটা উপভোগ করাটাও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো সোহেলের মনের গভীরে দাগ কাটল। সে বুঝতে পারল জীবনের সার্থকতা শুধু দায়িত্বে নয়, সুখ খুঁজে পাওয়াতেও। রোকেয়ার বিয়ের দিন ঘনিয়ে এল। সোহেলের মন যেন ভারী হয়ে উঠল। সে জানে এই মেয়েটি তার জীবনে একটা অন্যরকম আলো এনে দিয়েছে। কিন্তু সে জানে তাদের পথ এক নয়। বিয়ের আগের দিন রোকেয়া শেষবারের মতো সোহেলের দোকানে এল। তার চোখে এক ধরনের বিষণ্ণতা। সে সোহেলকে বলল, আপনার কাজের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আপনি শুধু একজন ভালো দর্জি নন, একজন ভালো মানুষও। সোহেল কিছু বলতে চাইল কিন্তু পারেনি। শুধু এক টুকরো কাগজে লিখে দিল, আপনার জীবনের প্রতিটি দিন সুখে কাটুক। রোকেয়া সেই কাগজ হাতে নিয়ে চলে গেল। বিয়ের দিন সোহেল দোকানের ভিতর বসে রইল। বাইরের কোলাহল তার কানে বাজলেও তার মন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। জানালার ফাঁকা দিয়ে দেখতে পেল রোকেয়া লাল শাড়িতে সেজে যাচ্ছে। সে জানে এটাই তাদের শেষ দেখা। দিন কেটে গেল, মাসও। সোহেল আবার তার পুরনো জীবনে ফিরে এল। কিন্তু তার মনে রোকেয়ার স্মৃতি অম্লিন রয়ে গেল। সে জানত সেই প্রথম অনুভূতি ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান। একদিন গ্রামের এক বুড়ি এসে বলল, বাবা, তুমি তো শুধু দর্জি নও, তুমি মানুষকে আনন্দ দিতে জানো। রোকেয়া বিয়ের পর বলেছিল, তোমার তৈরি করা শাড়িটা ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। সোহেলের মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠল। সে জানল তার প্রথম প্রেম শুধুই তার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, রোকেয়ার জীবনেও একটি মূল্যবান অধ্যায় হয়েছিল। রোকেয়ার বিয়ের পর থেকে সোহেল নিজের কাজে আরও মনোযোগী হয়ে উঠল। সে বুঝতে পারল জীবনের অর্থ শুধু প্রেমে নয়, নিজের কাজের প্রতি ভালোবাসায়ও।
তার দোকানের খ্যাতি বাড়তে থাকল। এখন শুধু গ্রাম নয়, পাশের শহরের মানুষও তার কাছে পোশাক বানাতে আসত। একদিন এক যুবক তার দোকানে এলো। তার নাম ছিল রফিক। রফিক শহরের একজন ডিজাইনার, যিনি গ্রামের প্রতিভাবান দর্জিদের খুঁজে বেড়াতেন। সোহেলের নিখুঁত কাজ দেখে তিনি অভিভূত হলেন। রফিক তাকে বললেন, আপনার মতো প্রতিভাবান দর্জি আমি খুব কম দেখেছি। আপনি যদি চান, আমি আপনাকে শহরে নিয়ে যেতে পারি। শহরের কথা শুনে সোহেল কিছুটা চিন্তিত হয়ে পড়ল। গ্রাম আর নিজের শিখ ছেড়ে যাওয়া তার পক্ষে সহজ ছিল না। কিন্তু রফিকের প্রস্তাব তাকে নতুন করে ভাবতে বাধ্য করল। শেষমেশ নিজের উন্নতির জন্য এবং বাবার স্বপ্ন পূরণ করার জন্য সোহেল রাজি হয়ে গেল। শহরে গিয়ে সোহেলের জীবনে নতুন অধ্যায় শুরু হল। বড় বড় দোকান আর ডিজাইনারদের সাথে কাজ করতে করতে সে আরও অভিজ্ঞ হয়ে উঠল। তার কাজের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন একটি বড় ফ্যাশন শোতে তার তৈরি পোশাক প্রদর্শিত হল। দর্শকদের প্রশংসা আর হাততালিতে সোহেলের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার কঠোর পরিশ্রমের ফল মিলেছে। কিন্তু এই সাফল্যের মধ্যেও সোহেল মাঝে মাঝে রোকেয়ার কথা ভাবত। তার হাসি, তার বলা কথাগুলো সোহেলের মনে গভীর ছাপ রেখে গিয়েছিল। সাফল্যের শিখরে পৌঁছেও সোহেল জানত, তার জীবনের প্রথম প্রেম কখনো ভোলার নয়। একদিন একটি অনুষ্ঠানে সোহেল পুরস্কার নিতে গিয়েছিল। সেখানে এক মহিলা তার কাছে এলো। তিনি বললেন, আপনি কি সোহেল ভাই? আমি রোকেয়ার ছোট বোন। এই কথা শুনে সোহেলের বুক কেঁপে উঠল। মহিলাটি বলল, আপনার কথা রোকেয়া আপা এখনো বলেন। আপনার কাজের প্রশংসা তিনি সবসময় করেন। তিনি খুব খুশি থাকেন, কিন্তু আপনাকে মিস করেন। সোহেলের মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হল। তিনি বুঝতে পারলেন, জীবনের পথে যতই দূরে চলে যান না কেন, প্রথম প্রেমের স্মৃতি সবসময় তার সাথেই থাকবে। সোহেল এখন শহরের একজন সফল ডিজাইনার। তার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে গ্রামের জন্য তার মন কাঁদত। শহরের জীবনে সাফল্য তাকে নতুন পরিচিতি দিলেও গ্রামের সরল জীবন আর সেখানকার মানুষদের ভালোবাসা তার মনে জায়গা করে রেখেছিল। একদিন গ্রামের এক পরিচিত লোক শহরে এসে সোহেলের সাথে দেখা করল। তিনি জানালেন, রোকেয়া এখনও সোহেলকে মনে প্রাণে ভালোবাসেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।